এই ঘরের ছোট দুটো জানালা ভেঙে বড় একটা জানালা করা হয়েছে। ঘরে প্রচুর আলো আসে। এই ঘরের সঙ্গে টেরাসের মতো আছে। টেরাসে সুন্দর বাগান। এক কোনায় বিশাল চৌবাচ্চা বানানো হয়েছে হারুন সাহেবের উৎসাহে। সেখানে দেশি মাছ ছাড়া হয়েছে, শিং, মাগুর, কই, তেলাপিয়া। মাছগুলি আনন্দে আছে। হারুন চৌবাচ্চা আরও বড় করে সেখানে গলদা চিংড়ি চাষের চেষ্টা করার ইচ্ছা প্রকাশ করছেন। রূপা রাজি হচ্ছে না। সে বলেছে, বাড়ির ছাদে পুকুর বানানোর কিছু নেই। ছাদ হচ্ছে সুন্দর বেড়ানোর একটা জায়গা। সেখানে মাছ চাষ করতে হবে কেন? হারুন বলেছেন, মাছ কি অসুন্দর? মাছ সুন্দর না? চৌবাচ্চা থেকে ছিপ দিয়ে তোমার মাছ ধরাটা অসুন্দর। অসুন্দরকে বাদ দিয়ে সুন্দর হয়? বাবা, তোমার সঙ্গে আমি বাজে তর্কে যাব না। যাবি না কেন? কোনো একটা তর্কে গেলেই তুমি টিচার ভাব ধরে ফেলো। ক্লাসে বক্তৃতা দিচ্ছ এরকম ভঙ্গি। আর আমি যেন তোমার ছাত্রী, তাও বুদ্ধিমান কোনো ছাত্রী না, বোকা ছাত্রী। রূপা যদিও বলে মাছের চৌবাচ্চা তার খুব অপছন্দ, ঘটনা তা না। সে চৌবাচ্চার পাশে বসে মাছ দেখে অনেকটা সময় কাটায়। গত মাসে মাছের একটা জল রং ছবি এঁকেছে। ছবিতে একটা ডুবন্ত মাছের গায়ে আলো পড়েছে। ছবির নাম জন্মে মীন রাশি। পুরো ছবিতে একটাই রং ব্যবহার করা হয়েছে, নীল রঙের নানান শেড। হারুন ছবি দেখে বলেছেন, নামের অর্থ কি? জন্মে মীন রাশি বলতে তুই কি বোঝাচ্ছিস? ছবিটা দেখে তোমার কেমন লাগছে সেটা বলো। নাম কোনো ব্যাপার না, হারুন বললেন। দর্শক নামের সঙ্গে ছবি রিলেট করবে। নাম ব্যাপার হবে না কেন? মনে কর আমি একটা গোলাপের ছবি এঁকে ছবির নাম দিলাম হংসডিম্ব। তার কোনো অর্থ হবে? বাবা, ধরে নাও ছবিটার কোনো নাম নেই। এখন বলো ছবি কেমন লাগছে? হারুন গম্ভীর গলায় বললেন, ছবি দেখে মনে হচ্ছে পেইন্টারের কাছে নীল রঙের একটা টিউবই ছিল। সে তা দিয়েই ছবি আঁকার চেষ্টা করছে। চেষ্টা খুব যে সফল হয়েছে তাও না। বাবা, তুমি ইতিহাস বুঝো, ছবি বুঝো না। সেটাই তো স্বাভাবিক রে মা। তোরা যারা ছবি আঁকিস তারা ছবি বুঝবি, ইতিহাস বুঝবি না। বাবা, আমি ওয়াটার কালারে গোল্ড মেডেল পাওয়া মেয়ে। ক্রিয়েটিভ ক্ষেত্রে গোল্ড মেডেল কোনো কাজের কথা না। পিকাসো কখনো গোল্ড মেডেল পাননি। জয়নুল আবেদিন কলকাতা আর্ট স্কুল থেকে পাশ করেছিলেন, তার রেজাল্ট ভালো ছিল না। পাকিস্তানের ওরিয়েন্টাল পেইন্টার আব্দুর রহমান চুগতাই আর্ট কলেজের পরীক্ষায় ফেল করেছিলেন। বক্তৃতা বন্ধ করো বাবা, শেষ কথাটা শোন। লর্ড মিউজিয়ামে ভারতবর্ষের মাত্র একজন পেইন্টারের ছবি আছে। তিনি কখনো আর্ট স্কুলে বা কলেজে পড়েননি। তার নাম জানতে চাস? না। জেনারেল নলেজ বাড়াবি না? না। তার নাম অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কে হন সেটা বল। আমি জানি না। দয়া করে এখন চুপ করো। আচ্ছা, যা চুপ করলাম। জন্মের মীন রাশি নিয়ে মন খারাপ করিস না। যখন ভালো ছবি আঁকবি আমি প্রথম বলবো, তোমার কিছু বলার দরকার নেই। রূপা বসে আছে চৌবাচ্চার দক্ষিণ দিকে। আকাশে মেঘ জমছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। চৌবাচ্চার পানিতে বিদ্যুৎ চমকের প্রতিবিম্ব পড়ার সঙ্গে মাছদের জগতে এক ধরনের আলোড়ন তৈরি হচ্ছে। রূপার দেখতে মজা লাগছে। মাছরা ভয় পাচ্ছে, সবচেয়ে বেশি ভয় পাচ্ছে তেলাপিয়াগুলি। বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে এরা লাফিয়ে পানি থেকে শূন্যে উঠে যাচ্ছে। একটা মাছ তো রূপার কোলে এসে পড়তে পড়তে পড়েনি। রূপাদের দোতলা বাড়িটা কলা বাগানের ভেতরের দিকে। তাদের বাড়ির পাশ দিয়েই ভূতের গলি গিয়েছে। রূপার দাদা 1 বিঘা জমিতে ছোট্ট একটা দোতলা বাড়ি বানিয়ে বাড়ির নাম দিয়েছিলেন ভূতের বাড়ি। তিনি বৃক্ষপ্রেমিক মানুষ ছিলেন। বাড়ি ঘিরে নানান ধরনের গাছপালা লাগিয়েছিলেন। ভূতের বাড়ির নামকরণের জন্যই কিনা কে জানে এ বাড়িতে ভূতের খুব উপদ্রব শুরু হয়। নিশিরাতে ছাদে নূপুর পায়ে হাঁটার শব্দ,
ঝড় নেই, বাতাস নেই, আপনা আপনি জানালা বন্ধ হচ্ছে, খুলছে। রান্নাঘরের মিড শেফের সব খাবার দেখা যায় রান্নাঘরময় ছড়ানো। রূপার দাদা হাজী শরীফুদ্দীন নিজেও একদিন ভূতের হাতে পড়লেন। রাতে বাথরুমে গিয়েছেন, তারপর আর বাথরুম থেকে বের হতে পারেন না। দরজা খুলে না। তিনি ছিলেন দোতলায় একা। একতলায় একজন দারোয়ান আর রান্নার ছেলে। শরীফুদ্দীন চিৎকার করে গলা ফাটাচ্ছেন, কেউ শুনছে না। দরজা খুলল ফজরের আজানের পর। শরীফুদ্দীন বাড়ি ছেড়ে গ্রামে চলে গেলেন। ভূতের বাড়ি পরিত্যক্ত হয়ে গেল। রূপার জন্মের পর বাড়ির নাম বদলে হারুন বসবাস শুরু করলেন। বাড়ির নতুন নাম হলো রূপা। রূপার ধারণা তাদের বাড়িতে এখনো ভূত আছে, তবে ভূতদের আগের মতো সেই ক্ষমতা নেই। আশেপাশে বিশাল সব অ্যাপার্টমেন্ট হাউস হওয়ায় তারা কোণঠাসা হয়ে আছে। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। রূপা দোতলা থেকে একতলায় নামলো। মলিনার সঙ্গে সিঁড়ি গোড়াতেই দেখা। মলিনা বলল, আফা, খানা লাগামু? উনি বিদায় হয়েছেন? যে না, একবার আমারে বললেন ঠান্ডা এক গ্লাস পানি দাও, আমি পানি দিলাম। পানি খেয়ে আবার ঘুম। আমারে বললেন, তোমার নাম মলিনা, অর্থাৎ মলিন। নামটা সুন্দর না, এখন থেকে আমি তোমাকে ডাকবো মলি। আমি বললাম, ভাইজান, আপনার যা মনে চায় ডাকবেন, আমার কোনো সমস্যা নেই। আমারে মহারানী ডাকলেও যা, মরণী ডাকলেও তা। রূপা বলল, তুমি কি তাকে বলেছ যে উনি ভুল ঠিকানায় এসেছেন? বলার সুযোগ কই পাইলাম আফা, উনি আছেন ঘুমের মধ্যে। আমারে বলেছেন প্লেনে উঠলে কি জানি হয়, তখন খালি ঘুম ধরে। 2-3 দিন সমানে ঘুমাইতে হয়। আজব ব্যাপার না আফা? আল্লাহ বাঁচাইছে যে আমি কোনোদিন প্লেনে উঠি নাই। হারুন আবার টেলিফোন করেছেন। তার উদ্বিগ্ন গলা শোনা গেল। বেটা বিদেয় হয়েছে? না। না কেন? কি করছে? ঘুমাচ্ছে। রূপা, তুই ঠিক করে বল তো সমস্যা কি? আমি তেমন কোনো সমস্যা দেখছি না। জেটল্যাগের ধাক্কায় পড়ে ঘুম দিয়েছে, তার ঘুম ভাঙানো যাচ্ছে না। আমি টেলিফোন ধরে আসি, যা থাপ্পড় দিয়ে ঘুম ভাঙা। কষে থাপ্পড় দিবি, যেন আমি টেলিফোনে থাপ্পড়ের শব্দ শুনতে পাই। বাবা, অস্থির হইও না। অজানা অজানা একজন স্ট্রেস পাস করছে আর আমি অস্থির হব না? না, কারণ এত দূর থেকে অস্থির হয়ে তুমি কিছু করতে পারবে না। যে স্ট্রেস পাস করেছে সে কোনো সন্ত্রাসী না। বুঝলি কি করে? চোখের দিকে তাকিয়ে বুঝেছি। চোখের ডাক্তার হয়ে গেছিস? ফাজিল মেয়ে, 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যন্ত্রণা বিদায় করবি। 5 মিনিট পর আবার টেলিফোন করব। বাবা, তোমার ওই আধ্যাত্মিক ক্ষমতার মেয়ের বিষয়ে একটা কথা জানতে চাচ্ছি। তোমার রাগ একটু কমিয়ে প্রশ্নের জবাব দাও। কি জানতে চাস? মনে করো তুমি মদিনার কাছে গেলে, তোমার হাতে হাত ঘড়ি, সেখানে বাজে 7টা, পকেটে আছে পকেট ঘড়ি, তার টাইম সেট করা হয়েছে 8টায়। তোমার সঙ্গে মোবাইলের টেলিফোনের ঘড়িতে 9টা। এখন মদিনা কোন সময়টা বলবে? এই পরীক্ষা তো করিনি, ইন্টারেস্টিং পরীক্ষা। বাবা, তুমি ইন্টারেস্টিং ঘড়ি পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা করতে থাকো। এখানে কি হচ্ছে তা নিয়ে মাথা ঘামিও না। আমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। মেয়েদের বুদ্ধি কাজে লাগে না। বুদ্ধি কাজে লাগাতে পারলেই কাজে লাগে, বেশিরভাগ মানুষ কাজে লাগাতে পারে না। বাবা, টেলিফোন রাখি, ওই লোকের ঘুম মনে হয় ভেঙেছে। রাশেদ গেস্ট রুম থেকে বসার ঘরে এসেছে। রূপাকে দেখে বলল, আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, আমার জীবনটা ভুলে ভর্তি। ছোটোখাটো ভুল না, বড় বড় ভুল। আপনি যখন বললেন আপনার নাম রূপা, তখনই আমার বোঝা উচিত ছিল যে ঠিকানায় আমার যাওয়ার কথা, সে বাড়ির মেয়েটির নাম রুনা। রুনার সঙ্গেও আমার কথা হয়েছিল, একবার না অনেকবার। যাই হোক, আমি 3 মিনিটের মধ্যে বিদায় হচ্ছি। রূপা বলল, এখন রাত 10টা 40, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় বের হবেন এবং ভুল করে আবারও অন্য কোনো বাড়িতে উঠবেন। সেই বাড়ির মেয়ের নাম হয়তো রুমা, তাকে ব্রাজিলের চকলেট দেবেন, ভয়েস রেকর্ডার দেবেন, এটা ঠিক হবে? আমি হোটেলে উঠব, দিনে ঠিকানা খুঁজে বের করব। যাদের কাছে যাচ্ছেন তাদের টেলিফোন নাম্বার নিশ্চয়ই আছে, তাদের টেলিফোন করে দিন, তারা এসে আপনাকে নিয়ে যাক। টেলিফোন বুক আনতে ভুলে গেছি।
ভালো করেছেন, আসুন খেতে বসি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন, সকালে ঘুম থেকে উঠে চলে যাবেন। থ্যাংক ইউ, তুমি খুবই ভালো মেয়ে। আমাকে তুমি তুমি করে বলবেন না। তুমি বলার মতো ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার হয়নি। সরি। যান, হাত মুখ ধুয়ে আসুন, আমরা ডিনার করি। খিদে লেগেছে না? হুম। রূপা খাবার টেবিলের দিকে রওনা হলো। তার মোবাইল ফোন বাজতে শুরু করেছে। হারুন টেলিফোন করেছেন, রূপা ধরল না। খাওয়া দাওয়া শেষ হোক, বাবাকে সব জানাবো। মরিনা শুকনো মুখে খাবার ঘরে ঢুকে বলল, আফা, উনি তো চলে গেছেন। জিনিসপত্র সব ফালায় থুইয়া বৃষ্টির মধ্যে রওনা। সে কি? আমি বললাম বৃষ্টির মধ্যে যান কই? উনি বললেন হোটেলে। তারপর ইংরেজিতে কি যেন বললেন, মনে হয় ভাবছেন আমি ইংরেজি জানি। আমিও ভাব ধরলাম ইংরেজি জানি। আমি বললাম ইয়েস ইয়েস। রূপা বলল, কথা বন্ধ করে খাবার দাও, আগে মোমবাতি জ্বালাও। যেরকম ঝড় তুফান হচ্ছে এক্ষুনি কারেন্ট চলে যাবে। কারেন্ট গেল মোমবাতি জ্বালানোর পর। রূপার টেলিফোন করলো তার বাবাকে। বাবা, ঢাকা ঝড় বৃষ্টি হচ্ছে, তোমার ওদিকের খবর কি? বৃষ্টি হচ্ছে? না। ওই লোক কি গেছে? হ্যাঁ বাবা, চলে গেছে। তুমি শুকরানা নামাজ পড়তে পারো। ভেরি গুড। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। ভদ্রলোক 3টা সুটকেস ফেলে ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় নেমেছে। রাস্তাঘাট কিছুই চেনে না, কোথায় যাবে কে জানে। হয়তো মলম পার্টির হাতে পড়বে। মলম পার্টির চোখে মলম ডলে মানিব্যাগ নিয়ে যাবে, কিংবা খুর পার্টির হাতে পড়বে, তারা পেটে খুর বসাবে, রাস্তায় মোড়ে পড়ে থাকবে। এত রাতে ছাড়লি কেন? বাবা, তোমার কি এখন মায়া লাগছে? হারুন চুপ করে রইলেন। রূপা বলল, তোমার মায়া লাগছে তার কারণ কি জানো বাবা? তার কারণ লোকটা তার সব কিছু ফেলে গেছে। জিনিসপত্র সব নিয়ে গেলে মায়া লাগতো না। এই লোক কিন্তু তার জিনিসপত্র নিতে ফিরে আসবে না। কিভাবে জানিস ফিরে আসবে না? তুমি তো প্যারানর্মাল ক্ষমতাধর মানুষের খোঁজে সারা দেশ ঘুরে বেড়াও। তোমার নিজের মেয়েরই যে এই ক্ষমতা আছে তা জানো না। বাবা, রাখি, প্রচণ্ড খিদে লেগেছে। কি রান্না করেছে? জানি না কি রান্না করেছে। তোমার সঙ্গে কথা বলতে আর ভালো লাগছে না। রূপা লাইন কেটে দিল। হারুন লাইন কাটার পরেও হ্যালো হ্যালো করতে লাগলেন। রাস্তার মোড় পর্যন্ত যেতেই রাশেদ পুরোপুরি ভিজে গেল। বৃষ্টির পানি বরফের মতো ঠান্ডা। দমকা বাতাস। বাতাস পেছন দিক থেকে আসছে, তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। রাশেদের একবার মনে হলো সে ফিরে যায়, হট শাওয়ার নিয়ে খেয়ে দিয়ে কম্বল গায়ে শুয়ে থাকে। রূপাদের বাড়ি খুঁজে বের করা সমস্যা না। গাছপালায় ভর্তি বাড়ি। বাড়ির নাম রূপা। ফিরে গেলেই হয়। রূপা যদি জিজ্ঞেস করে চলে গিয়েছিলেন কেন, তখন সত্যের মতো করে কিছু মিথ্যা বলতে হবে। যেমন, হঠাৎ সিগারেট খাবার ইচ্ছা করলো, ডিনারের শেষে সিগারেট খাবো, এই জন্যেই সিগারেটের সন্ধানে গিয়েছিলাম। ঝড় বৃষ্টির মধ্যে পড়বো ভাবিনি। রাশেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মাথার ভেতরের লজিক অংশ বলছে ফিরে যাও, আবেগ অংশ বলছে না। রূপার উপর হঠাৎ রাগ উঠে যাওয়াতেই সমস্যা হয়েছে। এমন মিষ্টি চেহারার একটা মেয়ে, কি কোমল গলার স্বর। সে কি করে বলে আমাকে তুমি তুমি করে বলবেন না? তুমি বলার মতো ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার হয়নি। সে কি ভেবেছে ঘনিষ্ঠতা করার জন্য তুমি বলা? মেয়েটিকে অনেকগুলি কারণে তুমি সে বলতে পারে। কারণগুলো ভাবতে ভাবতে হাঁটা যাক। কোনো কিছু নিয়ে ব্রেনকে ব্যস্ত রাখলে সে ঝড় বৃষ্টি তুচ্ছ করবে, খিদের কষ্টও কমিয়ে দেবে। আচ্ছা, এখন তুমি সমস্যা। আমি বয়সে তোমার চেয়ে বড়, কাজেই তুমি বলেছি। এটা বড় কোনো অন্যায় না, অসৌজন্যমূলক কোনো আচরণও না, সামাজিকভাবে স্বীকৃত আচরণ ব্যবস্থা। আমি যে দেশে বাস করছি সেখানে আপনি তুমি তুই নেই, সবাই তুমি। আমার ভুল সেখান থেকেও হতে পারে। কোনো মানুষই বিচ্ছিন্ন দ্বীপ না, সবার সঙ্গে সবার সম্পর্ক। তুমি আমার সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করেছ। ভুল করে তোমার বাড়িতে উঠে পড়েছি জেনেও তুমি সঙ্গে সঙ্গে আমাকে বের করে দাও নাই, বরং ঝড় বৃষ্টিতে বের না হয়ে যেতে রাতে ডিনার করে থেকে যেতে বলেছ। কাজেই তোমার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়নি তা না, ঘনিষ্ঠতা হয়েছে। এই ঘনিষ্ঠতার কারণে আমি তোমাকে তুমি করে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠতা করার জন্য তুমি বলেছি, এতেই বা সমস্যা কি?
মানুষের স্বভাব হচ্ছে ঘনিষ্ঠ হওয়া, দূরে সরে যাওয়া না। রাশেদের হঠাৎ পা পিছলালো, সে হুমড়ি খেয়ে পড়ল, কাদায় পানিতে মাখামাখি হয়ে উঠে দাঁড়ালো। বিদেশের অজানা পথঘাতে সাবধানে হাঁটতে হয়। বাংলাদেশে এখন তার কাছে বিদেশ, তার পাসপোর্ট আমেরিকান। তার অনেক সাবধানে হাঁটা উচিত ছিল। ঠান্ডায় শরীরে কাঁপুনি উঠে গেছে, বুকে ঠান্ডা না বসলেই হলো। তার লাংসে সমস্যা আছে, যে পরিমাণ রক্ত তার লাংসের পরিষ্কার করার কথা সে পরিমাণ করতে পারে না। চারদিক জনশূন্য, এমন কিছু রাত হয়নি যে সব লোকজন ঘরে ঢুকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাংলাদেশ ঝড় বৃষ্টির দেশ, সামান্য দমকা বাতাসে শহরের পথঘাট জনশূন্য হবার কথা না। রাশেদ অন্যমনস্কভাবে কিছু দূর হাঁটল। রাস্তার মাথায় একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, চুলায় আগুন জ্বলছে, আগুন দেখা যাচ্ছে। দোকানি চাদর গায়ে কুটিসুটি মেরে বসে আছে। দোকানির সঙ্গে ৬-৭ বছরের একটা ছেলে, সে একই চাদরের নিচে, সম্ভবত দোকানির ছেলে। রাশেদ এগিয়ে গেল, শীতে তার শরীর কাঁপছে, দাঁতে দাঁত লেগে কটকট শব্দ হচ্ছে। রাশেদ বলল, আমাকে আগুন গরম 1 কাপ চা খাওয়াতে পারবেন? দোকানি বলল, পারবো স্যার। ইস, আপনার কি অবস্থা! পা পিছলে পড়ে গিয়েছিলাম, আপনার কপাল কাটছে, রক্ত পড়তাছে। পড়ুক রক্ত। আপনার দোকানে কি খাবার আছে? আমি খুব ক্ষুধার্ত। দুপুরে লাঞ্চে দিয়েছিল স্যালমন মাছ, মাছ খেতে পারি না বলে খাইনি, এখন ক্ষুধায় মারা যাচ্ছি। কেক আছে, খাবেন? কেক, কিন্তু টাটকা না, বাসি। কতদিনের বাসি? 1 সপ্তাহ। কেক বাদ, আর কি আছে? ডিম আছে, ডিম সিদ্ধ করে দিলে খাবেন? হ্যাঁ খাবো, থ্যাংক ইউ। আপনি বাইরে দাঁড়ায় বৃষ্টিতে ভিজতেছেন, ভেতরে আসেন, একটা গামছা দিই, মাথাটা মোছেন। থ্যাংক ইউ এগেইন। ভাই, আপনার নাম কি? শামসু। শামসু, আমি একটা জরুরি কথা বলতে ভুলে গেছি। আমার সঙ্গে বাংলাদেশি কোনো টাকা নেই, আমেরিকান টাকা আছে, ডলার। স্যার, টাকা পরে দিন, অসুবিধা নেই। আপনি কই মেলা দিছেন? মেলা দিছেন মানে কি? যান কই? ভালো কোনো হোটেলে যাব, রাতটা হোটেলে থাকবো। শামসু চায়ের কাপ এগিয়ে দিল, কিটলিতে 2টা ডিম ছেড়ে দিতে দিতে বলল, সিগারেট খাওয়ার অভ্যাস আছে স্যার? একটা সিগারেট দিই, টান দিলে শীতটা কমবো। সিগারেট খাই না স্যার। গরিবের একটা কথা কি শুনবেন? অবশ্যই শুনবো। ঢাকা শহর নষ্ট হয়ে গেছে, ছিনতাইকারী, মলম পার্টি, মরিচ গুঁড়া পার্টি। এই রাইতে হোটেলে যাওয়ার চিন্তা বাদ দেন। রাতে থাকবো কোথায়? আমার রাতে থাকার কোনো জায়গা নেই, আমার এই দোকানে থাকবেন। আমরা বাপ বেটায় রাইতে দোকানে থাকি। নয় একটা লুঙ্গি খরিদ করছি, সেলাই হয় নাই বইলা পরি নাই, লুঙ্গি পেঁচায় শুয়ে পড়বেন। এক ঘুমে রাত পার। আমি খুব আগ্রহের সঙ্গে এবং আনন্দের সঙ্গে আপনার দোকানে থাকবো এবং কৃতজ্ঞতার সঙ্গে আপনার দেওয়ার কথা সারা জীবন মনে রাখবো। Subscribe. Okay.